সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজ আমি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের লেক আইল অব ইনিসফ্রি কবিতাটা নিয়ে আলোচনা করব। লেক আইল অব ইনিসফ্রি একটা ছোট্ট কবিতা হলেও এটি ডব্লিউ.বি. ইয়েটসের খুবই জনপ্রিয় একটা কবিতা এবং খুবই বিখ্যাত একটা কবিতা। কবিতার নাম লেক আইল অব ইনিসফ্রি। লেক অর্থ হ্রদ বা প্রাকৃতিক জলাভূমিকে লেক বলা হয়ে থাকে। ইনিসফ্রি আয়ারল্যান্ডের একটা আইল বা দ্বীপের নাম। ছোটবেলায় ডব্লিউ.বি. ইয়েটস এরকম দ্বীপে ঘোরাফেরা করেছেন, সেই স্মৃতি তার মনে এখনও গেঁথে রয়েছে। তিনি আবারও সেই লেক আইলে ফিরে যেতে চান, লেক আইল অব ইনিসফ্রিতে ফিরে যেতে চান। তাহলে লেক অর্থ হচ্ছে হ্রদ, আইল মানে হচ্ছে দ্বীপ, হ্রদের পাশে বা হ্রদের ভিতরে একটা দ্বীপ, আর জায়গাটার নাম হচ্ছে ইনিসফ্রি। কবি এখানে তার অতীতের দিনগুলোতে ফিরে যেতে চাচ্ছেন, এক নির্জন পরিবেশে ফিরে যেতে চাচ্ছেন। কবিতায় যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। উইলিয়াম বাটলার ইয়েটস জন্ম হয়েছিল 13 জুন 1865 সালে এবং মৃত্যু হয়েছিল 28 জানুয়ারি 1939 সালে। হি ওয়াজ অ্যান আইরিশ পয়েট। তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের কবি, ড্রামাটিস্ট, নাট্যকার, প্রোজ রাইটার, গদ্য লেখক অ্যান্ড ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার এবং খুবই অগ্রগামী ব্যক্তিত্ব অফ 20th century লিটারেচার। 20th century লিটারেচার, বিংশ শতাব্দীর যে সাহিত্য আছে এই সাহিত্যে তিনি খুবই অগ্রগণ্য একজন ব্যক্তিত্ব ছিলেন। আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার বন্ধুত্ব ছিল এবং রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা অনুবাদে ডব্লিউ.বি. ইয়েটস সাহায্য করেছিলেন। ডব্লিউ.বি. ইয়েটস কে বলা হয়? তিনি একজন মডার্ন পয়েট বা আধুনিক যুগের একজন কবি। আধুনিক যুগের কবিতা মূলত রিয়েলিস্টিক বা বাস্তবতাপূর্ণ হয়ে থাকে, কিন্তু ডব্লিউ.বি. ইয়েটসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথম জীবনে তিনি রোমান্টিক কবিতা লিখেছিলেন এবং তিনি নিজেকে একজন রোমান্টিক কবি হিসেবে পরিচয় করিয়েও দিয়েছিলেন। তাহলে আমরা এখন যে কবিতাটা পড়ব সেটা মূলত একটা রোমান্টিক কবিতা। আমরা জানি যে রোমান্টিক কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে নস্টালজিয়া, অতীতে ফিরে যাওয়ার প্রতি আগ্রহ, প্রকৃতির মাঝে ফিরে যাওয়ার প্রতি আগ্রহ। ডব্লিউ.বি. ইয়েটস একটা সময় তার শৈশব আয়ারল্যান্ডে কাটিয়েছিলেন। ইনিসফ্রি নামক জায়গায় একটা দ্বীপ তার স্মৃতিতে এখনও রয়ে গিয়েছে। এখন তিনি ইংল্যান্ডে থাকেন, লন্ডনে থাকেন, কিন্তু লন্ডনের ব্যস্ত জীবনে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন। তিনি আবারও সেই পুরনো দ্বীপ ইনিসফ্রিতে ফিরে যান। সেই ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এই কবিতার মধ্যে ব্যক্ত হয়েছে। কবিতার মধ্যে 3টা স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রতিটা স্ট্যাঞ্জার মধ্যে 4টা করে লাইন রয়েছে। আমরা এখন প্রথম স্ট্যাঞ্জাটা পড়ি। I'll rise and go now and go to Innisfree. আমি উঠব এবং এখনই যাব। হতে পারে যে আমি ঘুম থেকে উঠব, ওঠার পরেই যাব। হতে পারে যে আমি বসে আছি, আমি উঠব এবং এখনই চলে যাব। গো টু ইনিসফ্রি, সেই ইনিসফ্রির দ্বীপে চলে যাব, যে দ্বীপের চারপাশে রয়েছে বিশাল হ্রদ, হ্রদের মাঝখানে একটা নির্জন দ্বীপ। অ্যান্ড এ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার, সেখানে গিয়ে আমি থাকবো, থাকার জন্য ছোট্ট একটা ক্যাবিন, একটা ঘর নির্মাণ করব। অফ ক্লে অ্যান্ড ওয়াটার মেড, আর আমি যে ঘরটা তৈরি করব এটা ক্লে, কাদামাটি এবং ওয়াটার দিয়ে তৈরি হবে।
ওয়াটল অর্থ স্টিক, লাঠি, ব্রাঞ্চেস গাছের ডাল, রড বা এই জাতীয় জিনিস। প্রকৃতির মাঝে সেখানে তো রড খুঁজে পাওয়া যাবে না, পাইপ খুঁজে পাওয়া যাবে না। আমরা ধরেই নিতে পারি যে কবি এখানে নলখাগড়া অথবা হতে পারে গাছের ডাল, এগুলো দিয়েই তিনি একটা ক্যাবিন নির্মাণ করবেন কাদার সাহায্য নিয়ে। 9 bean rows will I have there? সেখানে আমি শিম গাছ রোপণ করব আমার টিকে থাকার জন্য বা খাওয়ার জন্য। আমার 9 সারি শিম গাছ থাকবে। 9 bean rows, শিমের সারি থাকবে। A hive for the honey bee, আমার তো মধুরও প্রয়োজন পড়বে, এই জন্য আমি সেখানে মৌমাছি নিয়ে যাব অথবা মৌমাছির বাক্স নিয়ে যাব, সেখানে আমি মধুর চাষ করব। হাইভ অর্থ মৌচাক। এ হাইভ ফর দ্য হানি বি, মধুদানকারী মধুদের জন্য আমি সেখানে হাইভ মৌচাকও নিয়ে যাব। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, এবং আমি সেখানে গিয়ে বসবাস করব সম্পূর্ণ একাকী। জায়গাটা অত্যন্ত চমৎকার, মৌমাছির গুঞ্জনে মুখরিত। এখানে গ্লেড শব্দ রয়েছে, গ্লেড হচ্ছে বনের মধ্যে একটা পরিষ্কার জায়গা। ওকে, তাহলে কবি যে জায়গায় যাবেন, যে দ্বীপে যাবেন, সেখানে গাছপালায় ভরা, মাঝখানে একটু ফাঁকা জায়গা রয়েছে। তিনি বলেছেন সেখানেই আমি আমার বাড়ি তৈরি করব, আমার ঘর তৈরি করব এবং সেখানে থাকব, সেখানে আমি মৌমাছির গুঞ্জন শুনব। এরপর আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা দ্বিতীয় প্যারায় চলে যাই। অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, এবং সেখানে গিয়ে আমি কিছু শান্তি পাব। ফর পিস কামস ড্রপিং স্লো, কারণ শান্তি এমন একটা জিনিস যেটা বৃষ্টির মতো, কুয়াশার মতো ড্রপিং ফুটায় ফুটায় পড়ে, স্লো ধীরে ধীরে ধীরে। ড্রপিং ফ্রম দ্য ভেইল অব মর্নিং, ভেইল মানে চাদর, সকালের যে কুয়াশার চাদর রয়েছে, সকালের কুয়াশার চাদর থেকে ফোটায় ফোটায় শান্তি পড়ে। টু হোয়াইট দ্য ক্রিকেট সিংস, আমি যেখানে বাস করব দ্বীপের মধ্যে, সেখানে ক্রিকেট ঘাস পোকারা বা ঝিঝি পোকারা সেখানে গান গাইবে। তাহলে কবি বলছেন যে শহরের মধ্যে শান্তি নেই, শান্তি পেতে হলে প্রকৃতির মাঝে নির্জন স্থানে গিয়ে বসবাস করতে হবে। আমি সেখানে গিয়ে বসবাস করব। সকালবেলায় আমি দেখব যে কুয়াশার চাদর থেকে ফোটায় ফোটায় শান্তি যেন নেমে আসছে, এবং আমি সন্ধ্যা হলেই ক্রিকেট ঘাস পোকা বা ঝিঝি পোকাদের গান শুনতে পাব। দেয়ার মিডনাইট ইজ অল এ গ্লিমার, আমি যেখানে বসবাস করব জায়গাটা কিছুটা হলেও গ্রীষ্মমণ্ডলীয় হবে, অথবা আমি যে সময় যাব সময়টা গ্রীষ্মকাল হবে, কারণ যেহেতু সেখানে শিম হবে। তো বলা হয়েছে যে মিডনাইট ইজ অল এ গ্লিমার, মধ্যরাত্রে চকচক করবে, আকাশটা চকচক করবে, এখানে চাঁদের আলোতে চকচক করবে হতে পারে বা তারার আলোতে। অ্যান্ড নুন এ পার্পল গ্লো, এবং সেখানকার দুপুরবেলার রঙটা হবে বেগুনি রঙের। নুন দুপুরবেলা, পার্পল বেগুনি, গ্লো গ্লো অর্থ রং, তার মানে সময়টা গ্রীষ্মকাল হবে। গ্রীষ্মকালে আমরা জানি যে দুপুরে বেশ কিছু রৌদ্রের তেজ থাকে, এটা কি কবি পার্পল গ্লো বলেছেন। অ্যান্ড ইভিনিং ফুল অব দ্য লিনেটস উইং, এবং সন্ধ্যাবেলাটায় আমি দেখব যে লিনেট এক ধরনের পাখি, আমার সেই দ্বীপে প্রচুর লিনেট পাখি বসবাস করবে, তারা ডানা ঝাপটে আমার উপর দিয়ে উড়ে যাবে সন্ধ্যাবেলা। থার্ড স্ট্যাঞ্জা, এখন আমরা তৃতীয় স্ট্যাঞ্জাতে চলে যাই। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, প্রথম লাইনের পুনরাবৃত্তি করছেন কবি, আমি এখন উঠব এবং চলে যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ দ্য লো সাউন্ডস বাই দ্য শোর, কারণ দিনে রাত্রে যখনই আমি শহরে থাকি, আমি লন্ডনে থাকি, বসে থাকি, কিন্তু দিনে রাত্রে সবসময়ই আমি আমার অন্তরের কানে শুনতে পাই, ওই লেকের পানির শব্দ শুনতে পাই। ল্যাপিং, ল্যাপিং অর্থ হচ্ছে জেন্টলি, মৃদুভাবে ওয়াশ, ধুয়ে যাওয়া, এগেনস্ট কোনো কিছুর সাথে বাড়ি খাওয়া বা ধুয়ে যাওয়া। আমি লন্ডন শহরে থাকলেও ওই লেকের পানির শব্দ শুনতে পাই, কুলকুল ধ্বনি শুনতে পাই, বাই দ্য শোর,
তীরের সাথে ধাক্কা খেয়ে পানি এক ধরনের শব্দ তৈরি করছে, সেটা আমি শুনতে পাই। অলওয়েজ, সবসময়। হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, যখন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, অর অন দ্য পেভমেন্ট গ্রে, অথবা ধূসর পেভমেন্টের উপরে দাঁড়িয়ে থাকি। রাস্তার পাশে উঁচু জায়গা, পথিকদের পথ চলার জায়গাকে পেভমেন্ট বলা হয়। আমি রাস্তায় থাকি বা পেভমেন্টে থাকি, আমি শহরের যেখানেই থাকি না কেন, আমি সেই লেকের পানির শব্দ শুনতে পাই। আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর। কোর মানে একদম গভীরে, হৃদয়ের গভীরে। ডিপ অর্থ গভীরে, কোর অর্থ মূল। আমি হৃদয়ের মূলে, হৃদয়ের গভীরে সেই পানির শব্দ শুনতে পাই। তাহলে খুব ছোট্ট একটা কবিতা ছিল। কবি এখানে তার লঙ্গিং, তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ইনিসফ্রি দ্বীপে গিয়ে নির্জন পরিবেশে বসবাসের আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন। তাহলে আমরা যদি কবিতার সামারি বলি বা থিম অফ দ্য পয়েম, কবিতার বিষয়বস্তু বলি, আমরা বলতে পারি যে W.B. Yeats উইশেস টু লিভ দ্য হেকটিক সিটি লাইফ অফ লন্ডন। হেকটিক মানে ব্যস্ততায় ভরা লন্ডনের শহরের যে জীবন, এটা তিনি পরিত্যাগ করতে চান। অ্যান্ড স্কেপ টু ইনিসফ্রি, এবং ইনিসফ্রি দ্বীপে পালিয়ে যেতে চান। এ পারফেক্ট লিটল আইল্যান্ড, এটা হচ্ছে একটা নিখুঁত ছোট্ট দ্বীপ। অফ দ্য কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের কোস্ট, উপকূল থেকে একটু দূরে। হি লংস ফর দ্য পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অফ দ্য প্লেস, তিনি আকাঙ্ক্ষা করছেন ওই স্থানের শান্তি। পিস শান্তি, ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্তি, অফ দ্য প্লেস ওই জায়গার নির্জনতা। হোয়ার হি স্পেন্ট এ লট অফ টাইম অ্যাজ এ বয়, বাল্যকালে তিনি প্রচুর সময় সেখানে কাটিয়েছিলেন। হিয়ার দ্য পয়েট ইমপ্লাইজ দ্যাট দের ইজ নো পিস ইন লন্ডন, এখানে কবি ইমপ্লাই আরোপ করেছেন, বোঝাতে চেয়েছেন যে লন্ডন শহরে কোনো শান্তি নেই। এই যে প্রকৃতির প্রতি ফিরে যাওয়া, এটা হচ্ছে একটা খুবই উল্লেখযোগ্য রোমান্টিক বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে কবিতাটা মূলত রোমান্টিক ধাঁচে লেখা হয়েছে। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।